জীবনবিজ্ঞানের তৃতীয় সেট, এটা তৃতীয় 8টা প্রশ্নপত্রের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, পিটুইটারি গ্রন্থির নির্যাস কীভাবে মৎস্য চাষকে সাহায্য করে। তাহলে ফার্স্টে প্রথম পয়েন্ট কী দিয়ে আছে, প্রজননে উদ্দীপনা সৃষ্টি করা। বলছে মাছের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে স্বাভাবিকভাবে যে হরমোন নিঃসৃত হয় তা ডিম্বাশয় এবং অন্ডকোষকে সক্রিয় করে। মাছকে কৃত্রিমভাবে পিটুইটারি নির্যাস ইঞ্জেকশন দিলে প্রজননের হরমোন সক্রিয় হয় এবং মাছ দ্রুত ডিম ছাড়া শুরু করে। অপ্রজন মৌসুমে প্রজনন সম্ভব, কারণ সবসময় তো প্রজনন হয় না। এই ক্ষেত্রে পিটুইটারি নির্যাস ব্যবহার করে প্রজনন করানো হয়। 3 হচ্ছে বীজ উৎপাদন বৃদ্ধি। প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহ করে কঠিন ও অনিশ্চিত কিন্তু পিটুইটারি ইনজেকশন ব্যবহার করে বহুল পরিমাণে স্বাস্থ্যকর বীজ উৎপাদন করা যায়। উন্নত জাত সংরক্ষণ ও বিস্তার। নির্বাচিত জাতের মাছকে কৃত্রিম প্রজননের মাধ্যমে অধিক হারে বংশবৃদ্ধি করানো যায়, যার মাধ্যমে তারপর এতে ভালো মানের মাছ সহজে পাওয়া যায়। আর সর্বশেষ 5 নম্বর হচ্ছে মৎস্য চাষে লাভজনতা। নিয়মিত এবং অধিক পরিমাণে পোনা পাওয়ার বাণিজ্যিক মাছ চাষ সহজ হয়। তোমরা এখানে দুটো পয়েন্ট, আমি 4-5টা পয়েন্ট, 2টো পয়েন্ট তোমরা ভালো করে 2 নম্বরে 2টো পয়েন্ট লিখলেই তোমাদের 2টো পয়েন্ট তোমরা তৈরি করবে। তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে লাইসোজোম কোষের আত্মঘাতী থলি হিসাবে পরিচিত, বিবৃতিটি সমর্থন করে। তাহলে ফার্স্ট লাইসোজোমের গঠন দেখো, এটি একটি এক প্রকার ঝিল্লি বেষ্টিত থলি যার ভেতরে শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই এনজাইমগুলো স্বাভাবিক অবস্থার ভেতরে আবদ্ধ থাকে যাতে কোষ ক্ষতিগ্রস্ত না হয়। 2 কাজ দিয়েছে দেখো, পুরানো অঙ্গাণু ভাঙা কোষাংশ খাদ্যকণা ইত্যাদি হজম করে কোষকে পরিষ্কার রাখে। একে তাই কোষের পরিচ্ছন্নতা কর্মীও বলা হয়। 3 আত্মঘাতী থলি বলার কারণ কেন বলা হয়, কখনো কখনো কোষের ঝিল্লি ক্ষতিগ্রস্ত হলে কোষের বিশেষ প্রয়োজনে লাইসোজোমের ঝিল্লি ফেটে যায়। তখন ভেতরের শক্তিগুলো এনজাইমগুলো বের হয়ে এসে কোষের নিজের প্রোটিন ও নিউক্লিয় অ্যাসিড সহ প্রায় সব জৈব পদার্থ ভেঙে ফেলে। ফলে কোষ নিজের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। এই কারণে কোষকে তোমার লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। 3 নম্বর প্রশ্ন তোমার কি বলেছে, বলছে একটি ছেলে বা মেয়ের মধ্যে বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্য দেরিতে প্রকাশ পাওয়ার কী কারণ হতে পারে। কারণগুলো দেখো, 5টা কারণ এখানে আমি লিখেছি, তোমরা 2 থেকে 3টে কারণ মুখস্থ করবে। কী কারণ, ফার্স্ট দেখো বংশগত কারণ। পরিবারের কারো দেরিতে বয়ঃসন্ধি শুরু হলে সন্তানের ক্ষেত্রে সেই প্রভাবটা পড়ে, দেরিতে শুরু হবে। হরমোনজনিত সমস্যা, মস্তিষ্কের হাইপোথ্যালামাস ঠিকমতো কাজ না করলে যৌন হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না তৈরি হলে মেয়ে বা ছেলের মধ্যে বয়ঃসন্ধিকালীন দেরিতে প্রকাশ পাবে। 3 হচ্ছে এখানে দিয়েছে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে তা দেরিতে হয়ে থাকে। পুষ্টির অভাব, শরীরে পর্যাপ্ত প্রোটিন ভিটামিন খনিজ না থাকলে দেহ বৃদ্ধি এবং যৌন পরিপক্কতা বিলম্বিত। 4টা অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও খেলাধুলা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত জিমন্যাস্টিক ক্রীড়া ওজন কমে গেলে ঋতুস্রাব ও অন্যান্য লক্ষণ দেরি করে। আর সর্বশেষ 5 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ, যেমন ডায়াবেটিস, কিডনির রোগ, হৃদরোগ, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস ইত্যাদি থাকলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি কী হয়, ব্যাহত হয়। তোমরা এখানে ভালো করে 2টো পয়েন্ট তোমরা তৈরি করবে। তারপরে প্রশ্নটা বলছে, তোমার মতে আমের বাগানে খুব তাড়াতাড়ি ফলন আরম্ভ করতে গেলে কোন পদ্ধতি নেওয়া যেতে পারে। ফার্স্ট হচ্ছে কলম পদ্ধতি।
আম গাছে বীজতলা চারা না লাগিয়ে কলম করা চারা, যেমন ভাটা কলম, চুঁই কলম, ওই যে খিল কলম লাগালে দ্রুত ফলন হয়। কলমের মাধ্যমে 3 থেকে 4 বছরের মধ্যেই আম ধরা শুরু করে। তাহলে কলম পদ্ধতি। দুই হচ্ছে উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাত নির্বাচন, যেমন আম্রফলি, হিমসাগর, ল্যাংড়া, মালদা প্রভৃতি উচ্চ মানের মানে উন্নত মানের কলম ব্যবহার করলে তাড়াতাড়ি আমের ফলন কিন্তু শুরু হয়। সঠিক দূরত্বে রোপণ 3 নম্বরটা। বেশি ঘন রোপণ না করে গাছের বৃদ্ধি ও আলো বাতাস চলাচলের সুবিধা রাখতে হবে। সাধারণত 8 মিটার 8x8 মিটার দূরত্ব হচ্ছে ভালো। 4 সার ও সেচ ব্যবস্থাপনা। নিয়মিত জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ঠিক মতো দিলে গাছ দ্রুত বাড়ে এবং ফল আসে। শুকনো মৌসুমে সেচ দিলে গাছ দ্রুত ফলন শুরু করে। আর 5 গাছ ছাঁটাই। গাছের গঠন ঠিক রাখতে বাড়তি ডালপালা ছেঁটে দিলে শক্তি অপচয় হয় না, ফল ধরতে সুবিধা হয়। তোমরা এখানে 2 থেকে 3টে পয়েন্ট আলোচনা করবে। তারপরে তোমরা চলো এখানে উট কিভাবে মরুভূমির জীবনকে মানিয়ে নেয়। আমরা উটকে কী বলা হয়? মরুভূমির জাহাজ। কারণ এই মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকার জন্যে বিশেষ অভিযোজন অর্জন করেছে। এবার মানিয়ে নেওয়ার জন্য ফার্স্ট দেখো দেহগত অভিযোজন। দেহের কী কুঁজে চর্বি জমা থাকে যা শক্তি হিসাবে ব্যবহার করে। অনেকেই ভাবে জল জমে থাকে, কিন্তু আসলে এইগুলো জল নয়, এগুলো হচ্ছে চর্বি। লম্বা পা 2 নম্বর, গরম বালু থেকে শরীর দূরে রাখে এবং সহজে হাঁটতে সাহায্য করে। এটা 2 নম্বর হচ্ছে পাগুলো লম্বা। 3 পুরু ঠোঁট, কাঁটা ও শুকনো গাছপালা সহজে খেতে পারে। 4 ঘন চোখের পাপড়ি এবং নাসারন্ধ্র বন্ধ করার ক্ষমতা, ঝোড়ো বালু থেকে চোখ ও নাক রক্ষা করে। 5 পায়ে চওড়া প্যাড, নরম বালুর ওপর সহজে হাঁটতে পারে, ডুবে যায় না। আর 6 শরীরের লোম দিনের সূর্যের তাপ থেকে বাঁচায়, রাতে ঠান্ডা থেকে রক্ষা করে। তোমাদেরও একই বললাম আগের মতো 2 থেকে 3টে পয়েন্ট তোমরা মুখস্থ করবে। তারপর নেক্সট তোমার 6 নম্বর প্রশ্ন বলছে রাসায়নিক এবং কীটনাশক সারের ব্যবহারের কুফল বলেছে। কুফল দেখো বিষয়গুলো ভাগ করেছে। মাটির ওপর ক্ষতি, জলের ওপর ক্ষতি, প্রাণী জগতের ওপর ক্ষতি, আর মানুষের ওপর তোমার ক্ষতি। তাহলে মাটির ওপর দেখো ফার্স্ট দিচ্ছে মাটির উর্বরতা নষ্ট করে। কারণ দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করে মাটির জৈব পদার্থ এবং উপকারী অণুজীব নষ্ট হয়ে যায়। 2 মাটির অম্লত্ব এবং ক্ষারকত্ব বৃদ্ধি করে, মানে পিএইচে পরিবর্তন ঘটায়। আর মাটির গঠন কী করে? নষ্ট করে দেয়, মানে মাটি শক্ত এবং অনুর্বর হয়ে যায়। এটা হচ্ছে মাটির ওপর ক্ষতি। তারপর হচ্ছে জলের ওপর দেখো জল দূষণ। সার ও কীটনাশক রাসায়নিক পদার্থ বৃষ্টির জলে ধুয়ে নদী, পুকুর, ভূগর্ভস্থ জলে পৌঁছে দূষণ ঘটায়। ইউট্রোফিকেশন অতিরিক্ত নাইট্রেট, ফসফেট জলে শৈবাল অতিবৃদ্ধি ঘটায়, ফলে মাছ এবং অন্যান্য প্রাণী মারা যায়। প্রাণী জগতের কী ক্ষতি? জীববৈচিত্র্য ক্ষতি হচ্ছে। মাছ, ব্যাঙ, পোকামাকড় সহ অনেক জীব মারা যায়। পরাগায়নকারী পতঙ্গের ক্ষতি, মৌমাছি, প্রজাপতি এই সমস্ত উপকারী পোকামাকড় কীটপতঙ্গর দ্বারা কী হচ্ছে? তোমার কীটনাশক রাসায়নিক দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের কী ক্ষতি? খাদ্যে বিষক্রিয়া ঘটছে। শাকসবজি, ফল ফুল, শস্যে বিষাক্ত রাসায়নিক জমে মানুষের শরীরে প্রবেশ করে আর রোগ সৃষ্টি, দীর্ঘমেয়াদে ক্যান্সার, স্নায়বিক সমস্যা, চর্ম রোগ, প্রজননের সমস্যা ইত্যাদি সৃষ্টি করছে। তোমরা এখানে ভালো করে 4টে মতো 1 নম্বর 2 নম্বর করে 4টে মতো পয়েন্ট তোমরা এখান থেকে করে নেবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, 3 নম্বর সেটের 7 নম্বর প্রশ্ন, ময়লা জলে মাছ চাষ করার সুবিধাগুলো কী? ঠিক আছে, তা দেখো ময়লা জলে মাছ
চাষকে সাধারণত বর্জ্য জল ভিত্তিক মৎস্য চাষ বলে, অ্যাকুয়া কালচার। এর গুরুত্বপূর্ণ সুবিধাগুলো হলো, দেখ, এক, সার হিসাবে কাজ করে। কি বলেছে? ময়লা জলে থাকা জৈব পদার্থ, ঠিক আছে, মাছের খাবারের জন্য প্রাকৃতিক সার হিসাবে কাজ করে, ফলে আলাদা করে সার ব্যবহার করার আর দরকার হয় না। দুই, খাদ্যের যোগান দেয়। খাদ্যের এই ধরনের জলে শৈবাল, প্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন প্রভৃতি বেশি জন্মায়, যা মাছের জন্যে প্রাকৃতিক খাদ্য। চাষের খরচ কমে যায়, অতিরিক্ত খাবার আর সার না দেওয়ার উৎপাদন খরচ অনেক কমে যায়, অতিরিক্ত আয় হয়। বর্জ্য জলকে কাজে লাগিয়ে মাছ চাষ করলে জলাশয় ব্যবহারের সঙ্গে অর্থনৈতিক লাভও হয়, কারণ খাদ্য সার কিছুই দিতে হচ্ছে না, লাভের পরিমাণটা বেশি হয়। পরিবেশ সুরক্ষা, নোংরা জল সরাসরি নদী বা খালে পড়ে জল দূষণ ঘটাতে পারে। যদি সেই জল মাছ চাষে ব্যবহার করা হয় তবে পরিবেশের ক্ষতি কিছুটা কমে যায়। ছয়, জলের পুনর্ব্যবহার। ব্যবহার করা জলকে আবার কাজে লাগানো হয়, ফলে জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়। তোমরা এখানে 3টে থেকে 4টে পয়েন্ট ভালো করে দেখে নেবে। তারপরে তোমরা আসো 3 নম্বর সেটের 8 নম্বর, তারা মাছের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখো। ফার্স্ট দেখো, দেহের আকার। তারা মাছের আকৃতি কটা? 5টা বাহু থাকে, কখনো কখনো বেশি, তোমরা 5টা বাহু লিখবে। 2, দেহ গঠন। দেহ রেডিয়াল সমমিত, বাহুগুলো দেহ কেন্দ্র থেকে চারিদিকে প্রসারিত। অবস্থান, সামুদ্রিক প্রাণী সমুদ্রের তলদেশে বাস করে। অস্তাবরণ, দেহের উপরিভাগ শক্ত ক্যালসিয়াম কার্বনেটের অস্থি চর্ম দ্বারা আবৃত। 5 নম্বর, জলবাহী নালী ব্যবস্থা। চলাফেরা, শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণের জন্য বিশেষ ধরনের নালী বা টিউব ফিট থাকে। 6, টিউব ফিট। বাহুর নিচ দিয়ে অসংখ্য ছোট টিউব ফিট থাকে, এগুলোর সাহায্যে ধীরে ধীরে চলাফেরা করে খাদ্য ধরতে পারে। তাহলে এইগুলোই হচ্ছে তোমার দেহ গঠন এবং দেহের আকার। এই দুটো তোমরা ভালো করে মুখস্থ করবে। এই দুটো শুধু পয়েন্ট তোমাদের লিখে দিলে 2 নম্বর তোমার হয়ে যাবে।